গাজা দখলের লক্ষ্যে নতুন নামে অভিযান চালাচ্ছে ইসরায়েল। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টের না প্রথম দিনেই শতাধিক বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল লিবিয়া। রাজধানী সহ বিভিন্ন শহরে বিক্ষোভ। অবিলম্বে নির্বাচন চান আন্দোলনকারীরা। কূটনৈতিক তৎপরতার মধ্যে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা। যুদ্ধবিরতির আশা জাগিয়েও তুরস্কের বৈঠক শেষ হল বন্দি বিনিময়ের সমঝোতায়। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। গাজায় নৃশংসতার প্রতিযোগিতায় নেমেছে ইসরায়েলি সেনারা। নতুন নামে শুরু করেছে অভিযান। শুক্রবার থেকে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট পরিচালনা করছে তেল আবিব। এতদিন গাজা দখলের যে পায়তারা করেছে জায়নবাদীরা, তার বাস্তবায়নই এই মিশনের লক্ষ্য। যদিও হামাস নির্মূল ও জিম্মি উদ্ধারের অজুহাত দেখাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। অভিযানের প্রথম দিনেই প্রাণ গেছে শতাধিক বেসামরিক ফিলিস্তিনির। ট্যাঙ্ক বহর নিয়ে জাবালিয়ার পথে পথে ইসরায়েলি বাহিনী আরও বর্বর, আরও উদ্ধত। নতুন নতুন এলাকা টার্গেট করে চলছে পদাতিক সেনাদের অভিযান। একই সাথে চলছে বিমান হামলা। নৃশংসতার সব সীমা লঙ্ঘন করেও থামার লক্ষ্য নেই ইসরায়েলের, বরং বর্বরতার নতুন ধাপ শুরু করেছে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট নামে। নামানো হয়েছে হাজার হাজার রিজার্ভ সেনা। গত 4 মে নতুন এই অভিযানের পরিকল্পনায় অনুমোদন দিয়েছিল ইসরায়েলের মন্ত্রিসভা। প্রাচীন ইহুদি যোদ্ধা গিডিয়নের নাম অনুসারে রাখা হয় মিশনের নাম। শুক্রবার থেকে শুরু হওয়া এই দখলে অভিযান বাস্তবায়ন হবে 3 ধাপে। প্রথম ধাপে পপুলেশন মোবিলাইজেশন। সে লক্ষ্যে উত্তর গাজায় সমান তালে চলছে উচ্ছেদ কার্যক্রম। সংঘাত কবলিত এলাকা ঘোষণা করে খালি করে ফেলার নির্দেশনা দেয়া হচ্ছে বাসিন্দাদের। হামাসের আস্তানা ধ্বংসের অজুহাতে টার্গেট করা হচ্ছে জনবহুল এলাকাগুলো। শুক্রবার হামাসের 1.5 শতাধিক ঘাঁটিতে হামলার কথা জানিয়েছে আইডিএফ। প্রতি 4 মিনিটে একটি বোমা পড়েছে বেইত লাহিয়া, জাবালিয়ার হাসপাতাল সহ আশ্রয় শিবিরগুলোয়। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শেষ হতে না হতেই চূড়ান্ত উন্মত্ততা দেখাচ্ছে ইসরায়েলি বাহিনী। দেশে ফিরেই গাজায় দখলদারিত্বের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্টও। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, মুক্ত অঞ্চল হওয়া উচিত গাজায়। ডরথি তাসরিন, যমুনা নিউজ। গাজায় বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও অন্তত 150 ফিলিস্তিনি। শরণার্থী শিবির ও হাসপাতালগুলো লক্ষ্য করে চলছে নিয়মিত হামলা। গত কয়েকদিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের জাবালিয়া শরণার্থী শিবির। মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহ গোলাবর্ষণ করেছে তেল আবিব। আল আকসা শহীদ হাসপাতালের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে চালানো হয়েছে হামলা। দক্ষিণে রাফা শহরেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন 5 জন। খান ইউনিসের পূর্বাঞ্চলে একটি চলন্ত গাড়িতে 2 নাতিসহ নিহত হন এক ব্যক্তি। 1.5 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রাণহানি ছড়িয়েছে 53,000। স্থায়ীভাবে 10 লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে যুক্তরাষ্ট্র। সূত্রের বরাতে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। সংবাদ মাধ্যমটি জানায়, বিনিময়ে 1 দশকেরও বেশি সময় ধরে জব্দ করে রাখা বিপুল অর্থ ফেরত দেওয়া হবে লিবিয়াকে। এরই মধ্যে এই বিষয়ে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে প্রায় 14 বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত লিবিয়া। দেশটির অর্থনৈতিক অবস্থাও শোচনীয়। এমন দেশে ফিলিস্তিনিদের পাঠানোর পরিকল্পনা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। ইসরায়েলে 2 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি ছোট বিমান। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় একজন। শুক্রবার বাতিয়াম উপকূলে বিধ্বস্ত হয় উড়োযানটি। 15 বছরের এক কিশোরকে নিয়ে সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি ঘেঁষে বিমান উড়াচ্ছিলেন চালক। হঠাৎ পানিতে আছড়ে পড়ে বিমানটি, তলিয়ে যায় গভীর সমুদ্রে।
উদ্ধারকারীদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করা হয়। এ সময় কিশোরটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সৈকত এলাকাটি বন্ধ রেখেছে পুলিশ। ইসরায়েলে হামলার চড়া মাশুল গুনতে হবে হুতিকে। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিদ্রোহী গোষ্ঠীটির পেছনে ইন্ধন যোগানোর জন্য ইরানকে দায়ী করেন তিনি। হুতি নেতা আব্দুল মালিক আল হুতিকে খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস। এর আগে শুক্রবার ইয়েমেনের হোদেইদা এবং আস-সালিফ বন্দরে হামলার দাবি করেছে তেল আবিব। দাবি অস্ত্র স্থানান্তরের জন্য ব্যবহার করা হচ্ছিল বন্দর দুটি। আমরা চুপ করে বসে থাকতে পারি না। আমাদের ক্ষতি করলে আরো বড় ক্ষতির শিকার হবে হুতিরা। অবকাঠামোর পাশাপাশি টার্গেট করা হবে তাদের নেতৃত্বকেও। হুতিদের মূল ইন্ধনদাতা ইরান, যারা তাদের নির্দেশনা আর সমর্থন দেয়। চরম মূল্য দিতে হবে হুতিদের। রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেব আমরা। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে হত্যা পরিকল্পনার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন যুক্তরাষ্ট্রের এক আইন প্রণেতা। ডেমোক্র্যাট ওই রাজনীতিবিদের দাবি, সিরিয়ার রাষ্ট্রপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল তার দেশই। ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের আগ মুহূর্তেও শারাকে হত্যার ছক কষছিল মার্কিন প্রশাসন। দাবি, শেষ পর্যন্ত জর্ডানের রাজার হস্তক্ষেপে সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। 25 বছর পর সিরিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের সাথে এক টেবিলে মার্কিন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক বেশ আলোচনার জন্ম দিয়েছে। বৈশ্বিক পরাশক্তির সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করায় এরই মধ্যে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছে সিরিয়ার সাধারণ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম যখন শারা ট্রাম্প বৈঠক, তখন প্রকাশ পেল চাঞ্চল্যকর এক তথ্য। মুখোমুখি আলোচনায় ট্রাম্প সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও শারাকে হত্যার ছক কষছিল নাকি তার প্রশাসন। মার্কিন সিনেটরের এক শুনানিতে ডেমোক্র্যাট সিনেটর জিন শাহিন তুলেছেন ভয়াবহ এই অভিযোগ। বেশ কিছুদিন ধরেই কথাটি কানে আসছিল। ট্রাম্প প্রশাসনের অনেকেই বৈঠকের আগে সিরিয়ার সরকার প্রধান আহমেদ আল শারাকে হত্যার পরামর্শ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের কান ভারী করার চেষ্টা করেছিল। মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই বলছে, শারাকে হত্যার ব্যাপারটি জানতে পারেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। তড়িঘড়ি করে ট্রাম্পকে বেপরোয়া এ পথে না বাড়ানোর পরামর্শ দেন তিনি। জিন শাহিনের দাবি, জর্ডানের রাজার কাছ থেকেই তিনি এই তথ্য জানতে পেরেছেন। জর্ডানের রাজা আবদুল্লাহ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরেছিলেন। তার মতে সিরিয়ার নেতৃত্বে আকস্মিক এমন পরিবর্তন আনলে তা সর্বাত্মক গৃহযুদ্ধে রূপ নেবে। এই জন্যই তিনি ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন। সৌদি আরবে ট্রাম্প শারার বৈঠকের আগের রাতেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, যুদ্ধবিধ্বস্ত দেশটিকে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে চায় তারা। এর আগে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন সাবেক এই আল কায়দা নেতা। তার মাথার বিনিময়ে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল এফবিআই। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী আব্দুল হামিদের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল লিবিয়া। রাজধানী ত্রিপোলি সহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। অবরোধ করা হয় প্রধানমন্ত্রীর বাসভবন। গাদ্দাফি বিরোধী আন্দোলনের পর এটিকেই সবচেয়ে বিক্ষোভ বলছে স্থানীয় গণমাধ্যম। আন্দোলনকারীদের অভিযোগ, সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও করা হয়। 2021-এর গাদ্দাফি বিরোধী আন্দোলনের পর এত বড় বিক্ষোভ আর হয়নি, এমনটি দাবি লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের। রাজধানী ত্রিপোলি সহ লিবিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ। প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আদবাইবার পদত্যাগ এবং নির্বাচনের দাবিতে স্লোগান দেন তারা। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ভবনটি দখলের চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। আমরা এই সরকারের পতন চাই। এই সরকারের সাথে যারাই সম্পৃক্ত তাদের সবার পদত্যাগ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই এলাকা ছাড়ব না। বছরের পর বছর ধরে আমরা যুদ্ধ, শোষণ আর ধ্বংসযজ্ঞের মধ্যে রয়েছি। এটা আর সহ্য করা যাচ্ছে না। আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেতে চাই।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণে তিনি ব্যর্থ, নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি। এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আব্দুল হামিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ৩ মন্ত্রী। মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, লিবিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছে সশস্ত্র উত্তেজনা। দীর্ঘদিন ধরে ত্রিপোলি এবং এর আশেপাশের এলাকার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আদবাইবা। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। উল্টো এখন তারই পদত্যাগের দাবিতে উত্তাল দেশটি। প্রধানমন্ত্রী আব্দুল হামিদকে সমর্থন করছে তুরস্ক, এমন অভিযোগও রয়েছে। ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে এমন শঙ্কাও দেখা দিয়েছে। মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইউক্রেনের একটি যাত্রীবাহী ভ্যান গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 9 জন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার ইউক্রেনের সামি অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, মস্কো কিয়েভের মধ্যে শান্তি আলোচনার কিছু ঘণ্টা পরেই এই হামলা চালিয়েছে রাশিয়া। একটি প্রায় ধ্বংস হওয়া নীল রঙের ভ্যানের ছবি প্রকাশ করেছে ইউক্রেনীয় পুলিশ। উদ্ধার কাজ চলছে বলে জানান তারা। ইউক্রেনের সামি অঞ্চলে একটি সামরিক সরঞ্জাম রাখার স্থানে ড্রোন হামলা চালানো হয়েছে বলে বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যন্ত বন্দি বিনিময়ের সিদ্ধান্তে শেষ হয়। তুরস্কে বহুল আলোচিত এই বৈঠকে শেষ পর্যন্ত পুতিন জেলেনস্কির কেউই উপস্থিত ছিলেন না, এমনকি অংশ নেননি মধ্যস্থতাকারী ট্রাম্পও। দুই দেশের প্রতিনিধি দলের আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্তই আসেনি। নাতিদীর্ঘ এই আলোচনায় বিবাদ ও মতবিরোধ আরও স্পষ্ট হয়। যদিও দুপক্ষ 1000 করে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। কথা ছিল, দীর্ঘ প্রতীক্ষিত এ বৈঠকে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর সিদ্ধান্তের অপেক্ষায় ছিল বিশ্ব। তবে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রপতির অনুপস্থিতিতেই তুরস্কের ইস্তাম্বুলে আলোচনায় বসে তাদের প্রতিনিধিরা। 2 ঘণ্টারও কম সময় ধরে চলা আলোচনা শেষ হয় বরাবরের মতো বন্দি বিনিময়ের সিদ্ধান্তে। দুই দেশ 1000 করে বন্দি বিনিময়ে সম্মত হয়। তবে যুদ্ধবিরতি নিয়ে কোনো পক্ষই সিদ্ধান্তে আসতে পারেনি। প্রতিদিন আমরা শান্তির দিকে একটু করে এগিয়ে যাচ্ছি। তুরস্কের বৈঠকে আমরা রাশিয়ার সিদ্ধান্তের উপর নির্ভর না করেই এগিয়েছি। বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আমি সন্তুষ্ট। যে শান্তির আশায় আমরা এত কষ্ট করছি, একদিন না একদিন সে লক্ষ্যে আমরা পৌঁছাবো। যুদ্ধবিরতির আলোচনায় সামরিক পোশাকে উপস্থিত ছিলেন ইউক্রেনের বেশিরভাগ প্রতিনিধি। মুখোমুখি আলোচনাতেও ছিল যুদ্ধ ভাব। এমনকি রুশ প্রতিনিধিদের সাথে করমর্দন করতেও অস্বীকৃতি জানান তারা। উল্টো অভিযোগ তোলেন, যুদ্ধবিরতির কোনো ইচ্ছাই নেই রাশিয়ার, বরং ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞা এড়াতে ও আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করতে কেবল কালক্ষেপণ করছে দেশটি। বৈঠকে বেশ কিছু অগ্রহণযোগ্য দাবি উত্থাপন করেছে রুশ প্রতিনিধি দল। রাশিয়ানদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে দফায় দফায় আলোচনায় আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। যে কোনো পরিস্থিতি শান্তভাবে সামাল দেওয়ার ক্ষমতা রয়েছে ইউক্রেনের। আমাদের প্রতিনিধিরা আজ ঠিক সেভাবেই কাজ করেছে। যুদ্ধবিরতির আলোচনা শেষ পর্যন্ত বন্দি বিনিময়ের সিদ্ধান্তে শেষ হয়। দুদেশের 1000 করে বন্দীকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। যুদ্ধবিরতি নিয়ে দ্রুতই বিশদ আলোচনায় বসবে আমাদের প্রতিনিধিরা। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা না করে কোনো রকম সিদ্ধান্তের দিকে এগোবে না রাশিয়া, এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তবে কবে হবে সে আলোচনা, সে বিষয়ে নিশ্চিত নয় কেউই। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন এফবিআইয়ের সাবেক প্রধান জেমস কমি। এমন অভিযোগ করেছেন ট্রাম্প নিজেই। সম্প্রতি সামাজিক একটি পোস্টকে ঘিরে চলছে তোলপাড়, যেখানে 8647 লেখা একটি ছবি পোস্ট করেন কমি। সমালোচকরা বলছেন, এই সংকেতের মাধ্যমে ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন সাবেক এফবিআই প্রধান। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এই ছবিটি পোস্ট করেন এফবিআই সাবেক প্রধান জেমস কমি, যাতে দেখা যায় শামুক এবং ঝিনুক দিয়ে লেখা 8647। এরপর থেকে শুরু হয় তোলপাড়। অভিযোগ ওঠে, এটি একটি সংকেত যার দ্বারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন কমি। ট্রাম্পের ভক্ত অনুসারী এবং ফেডারেল কর্মকর্তাদের সমালোচনার মুখে ছবিটি এক পর্যায়ে সরিয়ে নেন কমি। মার্কিন সংস্কৃতিতে 86 সংখ্যাটি দিয়ে একটি সংকেত বোঝায়। এর অর্থ কোনো কিছুকে সরিয়ে দেয়া, আর 47
সংখ্যাটি দিয়ে সমালোচকরা বলছেন এটি দিয়ে বোঝানো হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। এমনকি ট্রাম্পও অভিযোগ করেছেন তাকে সরিয়ে দিতে বা হত্যা করতেই এমন সংকেত দিয়েছেন কমি। কমি একজন নোংরা পুলিশ। ওই সংকেতের অর্থ কি তা সে ভালো করেই জানে। ওটার অর্থ আমাকে হত্যা করা, কারণ আমরা যুক্তরাষ্ট্রকে আবারও তার মর্যাদা ফিরে পেতে সহায়তা করছি। তাই কমি প্রেসিডেন্টকে হত্যা করতে চায়। শুরু থেকে ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত কমি। তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের প্রমাণ থাকার কথা জানান। ২০১৭ সালে কমিকে চাকরুচ্যুত করেন ট্রাম্প। ২০১৮ সালে ট্রাম্পকে অযোগ্য মার্কিন প্রেসিডেন্ট আখ্যা দেন কমি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। কারাগারের টয়লেটের কমোড খুলে সেই গর্ত দিয়ে পালালো 10 দুর্ধর্ষ আসামি। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় হয়েছে অভিনব এই পলায়ন পর্ব। নিউ অর্লিন্সের ব্যাপক সুরক্ষিত জেল থেকে কয়েদিদের চম্পট দেওয়ার ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে। পুলিশের দাবি, ভেতর থেকেই কেউ সহায়তা করেছে অপরাধীদের। প্রিজন ব্রেক বা জেল পালানো নিয়ে তৈরি হয়েছে বহু সিনেমা। বাস্তবেই এমন ঘটনার সাক্ষী হলো লুইজিয়ানার নিউ অর্লিন্স। অভিনব কায়দায় জেল থেকে পালালো 10 বন্দী। তাদের মধ্যে রয়েছে হত্যা মামলার আসামি সহ দুর্ধর্ষ সন্ত্রাসীরা। সুরক্ষিত দুর্গ ভেদ করে কিভাবে দুঃসাধ্য সাধন করলো তারা। শুক্রবার প্রথম প্রহরে রাত 12:30টার দিকে ট্র্যাক থেকে খুলে ফেলে নিজেদের সেলের স্লাইডিং দরজা। এরপর ঘরের ভেতরে থাকা টয়লেটের কমোড খুলে সেখানে তৈরি করে একটি গর্ত, কেটে ফেলে লোহার রড। এরপর একে একে বের হয়ে যায় সেই গর্ত দিয়ে। সবশেষে জেলের পেছনের একটি দেয়াল ডিঙিয়ে পালিয়ে যায় বন্দীরা। পালানোর আগে দেয়ালে নানা ধরনের ব্যঙ্গাত্মক বার্তা লেখে আসামিরা। দুষ্টুমি মাখা জিভ বের করা হাসি মুখের ছবি এঁকে লিখে দেয় পালানো কত সহজ। স্থানীয় পুলিশের ধারণা কেউ না কেউ সাহায্য করেছে আসামিদের, নইলে এত সহজে পালানো সম্ভব হতো না তাদের পক্ষে। কোনো ধরনের নিরাপত্তা ফাঁকফোকর ছাড়া এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব। ধারণা করছি বাইরে থেকে বা ভেতরের কেউ আসামিদের সহায়তা করেছে। কিভাবে এটা ঘটলো তা খুঁজে বের করব। পালিয়ে যাওয়া 10 আসামির মধ্যে কেন্ডেল মাইলস নামে একজন ইতিমধ্যে ধরা পড়েছে। একটি গাড়ির নিচে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়েছে তাকে। বাকিদের সন্ধানে চলছে অভিযান। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। পার্কিংয়ের অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হলো ফ্লোরিডার একটি বিমানবন্দর। শুক্রবার ফ্লোরিডার জ্যাকসনভিল এয়ারপোর্টের পার্কিং গ্যারেজে রাখা একটি গাড়িতে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয় বিমানবন্দরটিতে ঢোকা ও বের হওয়ার সব কয়টি টার্মিনাল। কয়েক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস বাহিনী। এ ঘটনায় এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো হতাহতের খবর। আগুনে ক্ষতিগ্রস্ত হয় ওই গ্যারেজে থাকা বেশ কয়েকটি গাড়ি। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ওই দিন বিকেলেই খুলে দেওয়া হয় বিমানবন্দরটি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে নিরাপত্তা বাহিনী। কমপক্ষে 200 কেজি গাঁজা পাচার করার সময় একটি বিমানকে আটক করেছে ব্রাজিলিয়ান এয়ারফোর্স। দেশটির যৌথ বাহিনীর একটি অভিযানে জব্দ করা হয় মাদক ভর্তি ওই উড়োজাহাজটি। এ সময় পুলিশের হাত থেকে বাঁচতে ব্রাজিলের প্যারা রাজ্যের আলতামিরায় জরুরিভাবে উড়োযানটি অবতরণ করায় ক্রুরা আগুন ধরিয়ে দেয় যানটিতে। এরপর দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মাদকের কিছু আলামত জব্দ করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী, তবে এখনও গ্রেফতার করা হয়নি সন্দেহভাজন কোনো ব্যক্তিকে। জব্দকৃত মাদক রাখা হয়েছে এলাকাটির স্থানীয় পুলিশ স্টেশনে। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।